ইউনূস বাহিনীর পতনের বিষয়টা নিয়ে মানুষের মনে এখনো সন্দেহ আছে, অনেক জায়গায় সন্দেহ আছে আসলে কি করবে, পারা যাবে কিনা ইউনূস এত বড় খেলোয়াড়। তো এই জিনিসগুলো দেখেন নানান ভাবে কথাগুলোকে বলা যায়। আমি আপনার দর্শকদের জন্য কোন ধরনের ফিলোসফি থিওরি এগুলোতে যাব না, আমি তাদেরকে কয়েকটা খুবই প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো এর মধ্যে প্রকাশিত হয়েছে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। এই জিনিসটা আমাদের দেখতে হবে যে ইসলামিক জঙ্গিরা সারা এই যে আমি যে কথাটা বললাম আপনার 1980 দশক থেকে যত অপারেশন চালিয়েছে সবচেয়ে ওদের সফল অপারেশন ছিল 2024 জুলাই আগস্টে বাংলাদেশে যেটা করেছে, যার মাধ্যমে আমরা আপাতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৃশ্যপট থেকে সরে যেতে দেখেছি। এবং এই সরে যাওয়ার ব্যাপারটাও কিন্তু শেখ হাসিনা ব্যাখ্যা করেছেন। উনি ব্যাখ্যা করে বলেছেন যে পরিস্থিতিটা এমন পর্যায়ে গিয়েছিল, আমি যদি আরেকটু থাকি হয়তো খুন খারাপই আরো বেশি হবে। জি, তাহলে দেখেন শেখ হাসিনার এই কথাটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে আপনাদের বুঝতে হবে। অর্থাৎ উনি ইচ্ছে করে সরে গেছেন প্রাণ নাশের সংখ্যা কমানোর জন্য, কিন্তু ওই সময় কিন্তু আমরা এখন জানি যে এই প্রাণ নাশের বেশিরভাগ কিন্তু হয়েছে জঙ্গিদের দ্বারা, জঙ্গিদের খুন করা। সেখানে দু একটা আপনার অজঙ্গি ছাত্র ছাত্রী সাধারণ মানুষ মারা যেতে পারে, কিন্তু এই খুনাখুনিটা পুরোপুরিটাই কিন্তু জঙ্গিরা করেছে। আরেকটা জিনিস দেখবেন, ওই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এসে একটা অসহায় ছেলে পুলিশ অফিসার বললো না, স্যার আমি একটাকে যদি মারি সেই যায় আর কেউ যায় না। এই জিনিসটা কিন্তু আমরা সঠিকভাবে এখনো বিশ্লেষণ করিনি। আপনি চিন্তা করেন কোন পর্যায়ের জঙ্গি হলে কি পরিমাণ আপনার এই ষড়যন্ত্রটাকে সার্থক করার জন্য কি পরিমাণ আপনার মনোবল নিয়ে নামলে আপনি যদি গুলি করে একটাকে মারেন সে যায়, বাকিগুলো যায় না। এটার আবার আরেকটা ওদের মনস্তত্ত্বটা কিন্তু আমি এগুলো বলেছি, বাট আপনার সাথে আমি আপনার দর্শকদের জন্য বলি। দেখেন ওইটা কোথেকে এসেছে জানেন? ওরা জড়ো করেছে সব জঙ্গি গুলাকে। জঙ্গি বলতে কি বোঝায়? এই জঙ্গি আর অন্য ধর্মের জঙ্গিদের মধ্যে তফাৎ আছে। এই জঙ্গিগুলো এসছে আসলে ওখানে মরে যাওয়ার জন্য। অর্থাৎ সে জানে যে যদি পুলিশের একটা গুলি খেয়ে সে মরে যায়, মরে গেলে সে সাথে সাথে ভেসতে চলে যাচ্ছে, এই বিশ্বাসটা নিয়ে সে ওইখানে বসে গেছে। এই অবস্থায় তো পুলিশ শেষ করতে পারবে না, আসলে এদের সবাইকে মেরে ফেলা ছাড়া তো কোনো উপায় নাই। আপনি যে একটা অন্যায্য কাজ করার জন্য বসে গেছে সেখানে, যে এই কাজটা সে করেই যাবে। একটা মানুষ যখন বডি ব্যাগ হয়ে যায়, অর্থাৎ সে যখন নিজেই একটা মৃত্যুর ব্যাগ হয়ে যায়, সে নিজে একটা মানব বোম হয়ে যায়, তাকে আসলে আর কোনোভাবে পরাজিত করা যায় না, তাকে ধ্বংস করে ফেলতে হয়। এই ধ্বংসটা পাকিস্তান করেছে। আপনার শত শত উদাহরণ আছে পাকিস্তানের ক্ষেত্রে, আমরা যেটাকে আমাদের সত্যিকারের শত্রু রাষ্ট্র, এমনকি জঙ্গি পালন করা রাষ্ট্র পাকিস্তান কিভাবে জঙ্গি মেরেছে সেদিকে আমি একটু আপনার দর্শকদের বা বাংলাদেশের মানুষদের মনে জানানো দরকার। হ্যাঁ, পাকিস্তান কিভাবে মেরেছে, ভারত কিভাবে মেরেছে, ফ্রান্স কিভাবে মেরেছে, যুক্তরাষ্ট্র কিভাবে মেরেছে, আরো অনেক জায়গায় আছে। আপনার রাশিয়া কিভাবে মেরেছে, রাশিয়া তো আরো নিষ্ঠুর ভাবে মেরেছে, কোন ধরনের করুণা করেনি। সেই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং প্রধানমন্ত্রী স্বয়ং নিজে কিন্তু বলেছেন যে না, যেভাবে হোক এই খুনাখুনিগুলো হয়ে যাচ্ছে, মানুষ ভুল বুঝছে, আমি দৃশ্যপট থেকে সরে যাই। সেখান থেকে এই জঙ্গিগুলো কিন্তু আপনার বিজয়টা পেয়ে গেল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তখনও চাইতেন, আপনি দেখেন আওয়ামী লীগের কত লোক একসাথে রাস্তায় নামতে পারে, তখন কিন্তু তিনি তাদেরকে নামান নাই। তিনি কিন্তু ক্ষয়ক্ষতি অর্থাৎ প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো উনি জঙ্গিদের প্রাণ বাঁচিয়েছেন। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আমি কিন্তু আপনার প্রশ্নটা ভুলে যাইনি, ইউনূসের বাহিনীর কেন পতন হবে, কিন্তু প্রাসঙ্গিক এই কথাগুলো আমাদের সবাইকে বারবার স্মরণ করতে হবে। ইউনূস যেরকম মেটিকুলাসলি লাশের রাজনীতিটা করেছে, মানে সেই মুহূর্তে তিনি ওটা না করে স্থানান্তরিত হওয়াটাই আপনি যেভাবে বলছিলেন যে ওটাই আসলে ওই সময় বাস্তবতা। ওটাই প্রধানমন্ত্রীর বাস্তবতা, এটা প্রধানমন্ত্রীর মহানুভবতা। প্রধানমন্ত্রীর এখানে মানব দরদী মনটা প্রকাশিত হয়েছে, কিন্তু এটা জঙ্গিদের আবার আপনার এই বিজয়টা দিয়েছে। কিন্তু বিজয়টা সাময়িক কি অসাময়িক সেই জায়গায় আমি আসবো, কিন্তু এই পুরো জিনিসগুলো আমরা যদি একটু স্মরণ না করি, কেন ইউনূসের পতন হতে বাধ্য, এটা আমরা আসলে ভালোভাবে অনুধাবন করতে পারবো না। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই যে একটা ষড়যন্ত্র হলো,
এই ষড়যন্ত্র কিন্তু যে কোনো এটার রেজাল্টটা হলো যে ইসলামিক জঙ্গিরা আজ পর্যন্ত যতগুলো চেষ্টা করেছে যে কোনো জায়গায়, সবচেয়ে বড় সাফল্য পেয়েছে 2024-এর আপনার এই যে জুলাই অগাস্টে বাংলাদেশে। অর্থাৎ আপনি একবিংশ শতাব্দীতে যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন দেখেন না কেন সারা পৃথিবীতে, আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, সেইখানে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যেই একটা সাময়িক বিপর্যয় এসেছে, এটা সবচেয়ে আপনার একেবারে বিবেচনাযোগ্য একটা প্রথম একেবারে 1 নম্বর ঘটনা। তাহলে আপনি কি করলেন? আপনি একটা ষড়যন্ত্র করে একটা রাষ্ট্রের বৈধ প্রধানমন্ত্রীকে আপনি সরাতে সক্ষম হলেন। হ্যাঁ, তারপরে তার মাধ্যমে আপনি পরবর্তীতে একটা রাষ্ট্রের পুরো বিপর্যয় নিয়ে এসেছেন। আপনি নিজে স্বীকার করে নিচ্ছেন যে এই ষড়যন্ত্রটা আপনি করেছেন। একেবারে ষড়যন্ত্র অংশগ্রহণকারী প্রতিটা পক্ষ আপনার অন রেকর্ড স্মরণ করেছে, মানে স্বীকার করেছে। আপনি এগুলো সব কম্পাইল করা নিশ্চয়ই আছে কোথাও, না হলে ভবিষ্যতে আমরা এগুলো কম্পাইল করে কিন্তু প্রডিউস করতে পারবো। অর্থাৎ আপনি এখন যে জিনিসটা বুঝতে হবে, আমি এটাকে থিওরাইজ বা ফিলোসোফাইজ করছি না, আমি শুধু একেবারে বাস্তববাদী একটা কথা বলতে চাই। দেখুন, এত বড় একটা ধরা পড়া ষড়যন্ত্র, আপনি ষড়যন্ত্রটা করেছে কারা? জামাত করেছে, জামাতের সাথে বিএনপি যোগ দিয়েছে, সেনাবাহিনী যোগ দিয়েছে, আপনার জঙ্গিরা জামাত তো এক। কিন্তু বিষয়টা হলো যে এই মূল ষড়যন্ত্রের মূল আপনার লাভ কে পেয়েছে? লাভ পেয়েছে জামাত, ইউনুস পেয়েছে, সেটা আমি পরে আসি। এখন আপনি ষড়যন্ত্রটা কার বিরুদ্ধে করেছেন? ধরুন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে করে নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে। তাহলে আওয়ামী লীগ কাদের প্রতিনিধিত্ব করে? বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের সমর্থন আওয়ামী লীগ ভোগ করে? কত পার্সেন্ট মানুষের সমর্থন জামাত ভোগ করে? আজকে যদি আমি ধরে নিই যে শেখ হাসিনা সরকারের আজকে কোনো জনপ্রিয়তা নাই, কিচ্ছু নাই, তাহলে অন্তত বাংলাদেশের 40% মানুষ শেখ হাসিনার সরকার বলেন, আওয়ামী লীগ বলেন, বা আওয়ামী লীগ অন্য কোনো দলকে আমি এখানে আনছি না, আওয়ামী লীগকে সমর্থন করে। বর্তমানে আমি বিশ্বাস করি শেখ হাসিনা সরকারের ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বর্তমানে কম পক্ষে, আপনি যদি একটা রাষ্ট্রপতি নির্বাচন দেন, সেখানে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী হন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি কম পক্ষে 75% ভোট পেয়ে কিন্তু ওই ইলেকশনে জয়ী হবেন। সেই দিকেও আমি যাচ্ছি না, আমি আমার বিশ্বাসকে না রেখে আমি প্র্যাকটিক্যাল বলছি, যদি 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, এই 40% মানুষের বিরুদ্ধে ধরে রাখলাম 20% মানুষ জামাতকে সমর্থন করে, তাহলে 20% মানুষের ষড়যন্ত্র 40% মানুষের বিরুদ্ধে। আরো যে আপনার যে নিরপেক্ষ দর্শক আছে, নিরপেক্ষ জনতা আছে, তাদের কথা আমি বলছি। আপনি কিভাবে মানুষ বিশ্বাস করে যে 20% মানুষ ষড়যন্ত্র করে? আপনার সঠিক কোনো কাজ করেও তো বিজয়ী হওয়া সম্ভব নয়। মানে সংখ্যার বিচারও যদি আপনি ধরেন, ন্যায্য কোনো কাজ করেও কিন্তু এখানে বিজয়টা লাভ করা সম্ভব না। বিজয় বলতে মানে বিজয়টাকে স্থিতিশীল করা, স্থায়ী করা সম্ভব না। সেখানে কিভাবে একজন সাধারণ মানুষ বিশ্বাস করে যে সর্বোচ্চ 20% মানুষের সমর্থন পাওয়া একটা দলের ষড়যন্ত্র, সর্বনিম্ন 40% মানুষের সমর্থন পাওয়া একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যদি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসগুলো দেখেন, কোথাও স্বীকার করা ষড়যন্ত্র, ধরা পড়া ষড়যন্ত্র আজ পর্যন্ত কোথাও জয়ী হয়নি। সবসময় আপনার ধরা পড়া ষড়যন্ত্রগুলো ধ্বংস হয়েছে। এই একটা। এর সাথে আসেন, ইউনুস এই ষড়যন্ত্রের আপনার অংশীদার হয়ে গেল। এখন আপনাকে কিন্তু ইউনুসের চরিত্রটা বুঝতে হবে। এই ষড়যন্ত্রের ধ্বংস যেমন অনিবার্য, এই ষড়যন্ত্রকারীদের ধ্বংস যেমন অনিবার্য, এখানে কি কি ফ্যাক্টর এই জিনিসগুলোকে একটু দেরি করাচ্ছে, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেখানে দেখেন, জঙ্গিরা, আপনি যদি জঙ্গি মনি হায়দার, এই মনি হায়দার ছেলেটা আপনার যুক্তরাষ্ট্রে থাকতো, সে কিন্তু ইউনুস আসার সাথে সাথে বাংলাদেশে চলে গেছে, এখন সে বড় কোনো পোস্ট করছে। দেখবেন এই জঙ্গি মনি হায়দারের অনেক ভিডিও আমি দেখছি অনেকের, এখন ইলিয়াস স্বীকার করছে যে আমরা ইউনুস তোমাকে কিন্তু একটা খাম্বা হিসাবে রেখেছি, যে ওই যে আমাদের ইসলামিক জঙ্গি, এইটার থেকে তুমি যাকে আমাদেরকে বাঁচাও। দেখেন কি পরিমাণ বুদ্ধিদীপ্ত চালাকি একটা জিনিস এবং কার্যকর। ইউনুস সরাসরি কিন্তু ওদেরকে এসে জঙ্গিগুলোকে আড়াল করে দিতে সারা বিশ্বের সামনে সমর্থ হলো। তারপরে দেখা গেছে যে একে একে এই জঙ্গিগুলো কিন্তু
তাদেরকে আড়াল করে রাখা সম্ভব হয় না। এরপরে আপনি গত 15-16 মাসে যদি বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সামাজিক অঙ্গনে জঙ্গিদের বিস্তার দেখেন, তাদের যদি আপনি কার্যক্রম দেখেন, তাদের প্রতিটা জায়গায় ডমিনেন্সটা দেখেন, হ্যাঁ, যেইভাবে নারী আজকে অপমানিত, যেভাবে আজকে সংখ্যালঘু শ্রেণী আপনার ভীত সন্ত্রস্ত হয়ে আছে বাংলাদেশে, তারপর যেভাবে সব জায়গায় আপনার জঙ্গিরা, এবং সর্বশেষ একটা খুবই একটা জিনিস সারা অনেক জায়গায় সারা ফেলেছে, কিন্তু যত জোরে ফেলার উচিত ছিল সেটা হয় না। একটা ছেলে কোথায় যেন তার দাদি বলেছে যে সে মানে আপনার বলছি তোমার রবকে দাদি তো করতে পারে সাথে সাথে গলা কেটে ফেলেছে। আপনি দেখেন জঙ্গি যে জিনিসটা আল্লাহ শাস্তি দিবে সেই শাস্তিটা সে এখানে নিয়ে এসছে। তার কোন পর্যায়ে জঙ্গিবাদ আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন গতকালকেই জুম্মার নামাজে বায়তুল মোকাররমে একটা বিশাল ডেমনস্ট্রেশন ছিল, সেখান থেকে ঘোষণা করা হয়েছে যে ইসলামকে নিষিদ্ধ করতে হবে এবং 100 জনকে জবাই করে হত্যা হবে। নদী নালা খাল বিলে লাশের পর লাশ। বাংলাদেশ এই জিনিসগুলো তো দেখেন প্রতিটা, এইটাও কিন্তু তাদের পতনেরই একটা চিহ্ন। এই জায়গাটা আমি আরেকটু আসবো, এটা আমাদেরকে দেখতে হবে কোন জায়গাটা, মানে এই ঘটনাগুলো খুবই ন্যাচারাল এইরকম ইয়েতে। এখন ইউনুস ওদের সাময়িক, ওদের যে চাতুর্য ছিল ইউনুসকে ব্যবহার করে ওরা জঙ্গিবাদটাকে লুকোবে, ওদের সব জায়গায় আপনার স্থান দখল করা পর্যন্ত সাময়িকভাবে তারা লুকোতে কিন্তু সার্থক হয়েছে। কিন্তু ওদের দুর্ভাগ্য কি জানেন, দুর্ভাগ্যটা হলো যেই ধরনের লোকের আড়ালে আপনার আশ্রয় গ্রহণ করতে হয়, সেই লোকের ন্যূনতম আপনার লয়ালটি থাকতে হয় কোনো একটা কিছুর প্রতি, হয় জঙ্গিদের প্রতি, না হলে নীতিবোধের প্রতি। আবার ইউনুস এমন একটা মানুষ যার নীতিবোধের প্রতি অর্থাৎ পার্সোনাল নৈতিকতার প্রতি কোনো লয়ালটি নেই। জঙ্গি বলুন, পিতামাতা বলুন, স্ত্রী বলুন, পরিবার বলুন বা যুক্তরাষ্ট্র বলুন, কারো প্রতি কিন্তু তার লয়ালটি নেই। তার লয়ালটি হলো পরিপূর্ণভাবে গড়ে ওঠা একটা ভোগবাদী মানুষের, তার ভোগটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত, শুধু ভোগের প্রতি তার লয়ালটি। এই জিনিসটা কিন্তু আজকে সারা পৃথিবীতে আপনার ধীরে 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 বের হয়ে যাচ্ছে। এবং যেইভাবে ইউনুস জঙ্গিদের আপনি আশ্রয় দিয়েছে, মনে করেন যে আমরা সবাই জানি ইউনুসকে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে, এটা খুবই খুবই ক্লিয়ার। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যারা তাকে তৈরি করেছে সেই লোকগুলো কিন্তু এখন আপনার হয়ে গেছে, হতাশ হয়ে গেছে যে ঠিক আছে তুমি মানে আমরা এমন একটা লোককে তো তৈরি করতে চাইনি। যেই জঙ্গিবাদকে যুক্তরাষ্ট্র জঙ্গিবাদকে ব্যবহার করে, সারা সাম্রাজ্যবাদ প্রতিটা রাষ্ট্র ইসলামিক জঙ্গিবাদকে ব্যবহার করে, এবং এটা ব্যবহার করা খুবই সহজ। আপনি দেখেন কেন ব্যবহার করে এই জন্য যে আপনি চাচ্ছেন যে আপনার এমন একজনকে দরকার যে জীবন দিয়ে দিবে, আর এই জঙ্গিগুলো জীবন দেওয়ার জন্যই কিন্তু তৈরি হয়। এদের নানান ধরনের এজেন্ডা আছে মনের মধ্যে। হ্যাঁ, এরা একটা ইসলামিক রাষ্ট্র বানাতে চায়, এইটা তাদের আপনার প্রাইমারি এজেন্ডা না, অর্থাৎ এটা আলটিমেট এজেন্ডা না। আলটিমেট এজেন্ডা হলো ওরা যে পদ্ধতিতে বেহেশতটা চায় সেই পদ্ধতিতে বেহেশতে চলে যাওয়া। এই পদ্ধতি হলো আমি আমার কার্যক্রমের প্রক্রিয়া আমাকে যেন কেউ খুন করে ফেলে। যেই জন্য আপনার ওই যে 5 আগস্টের আগে ওরা বুক চেতিয়ে ওইখানে বসে গেছে যে আমাকে এখনো খুন করছে না কেন। তার মনের মধ্যে এই ধোঁকানিটা আছে, কিন্তু আমরা সেই জিনিসটাকে স্টাডি করতে পারি না। অর্থাৎ সে যদি জানে, ওই যে একটা কথা আছে, বলা হয় যে মরলে শহীদ বাঁচলে গাজী, অর্থাৎ সে দুটোতেই লাভ দেখছে। সে দেখছে যে আমাকে মেরে ফেললে আমার বিগাল লাভ, অর্থাৎ আমি যদি বেঁচে যাই আমার অল্প লাভ, যে শেখ হাসিনা পরাজিত হবে, আর আমি যদি মরে যাই আমার আরো বড় লাভ, আমি সরাসরি ভেস্তে চলে যাব। এই অবস্থায় তো আসলে খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন। এই ধরনের লোকজনকে সাম্রাজ্যবাদীরা ব্যবহার করে কেন জানেন? সে দেখে যে একে যদি আমি কোনো একটা জায়গায় পাঠাই, আমি একে যদি একটা বোমা নিয়ে পাঠাই, ওই আপনার ওই অপারেশনটা 100% সাকসেসফুল হবে, কারণ ও তো ফিরে আসবে না। ওই দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সৈন্য কিন্তু চাইবে যে বেঁচে আসুক, সে আকাশ থেকে বোমা মেরে আপনার ইরাকের মানুষ মেরে ফেলবে। আর আপনি যদি ইসলামিক জঙ্গিকে পাঠাতে পারেন, সে কিন্তু এখানে চলে যাবে, গিয়ে বোমাটা মেরে নিজেও মরে যাবে, মানুষগুলো নিজেই বোমা হয়ে যাবে। তাহলে আপনার এই যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর জন্য একটা ইসলামিক জঙ্গি বেশি কার্যকর না তার দেশের আপনার সেনাবাহিনীর একটা সদস্য বেশি কার্যকর? নিঃসন্দেহে একটা ইসলামিক জঙ্গি বেশি কার্যকর। এই জন্য সারা পৃথিবীতে যারা চালাক
তারা এই ইসলামিক জঙ্গিগুলাকে ব্যবহার করে। এতে ইসলামিক জঙ্গিরা কি এটা বোঝে না? বোঝে। আমরা অনেকে মনে করি যে না, ইসলামিক জঙ্গিরা আসলে আহাম্মক। তা না, আহাম্মক জিনিসটা তাদের মাথা নেই, তারা বুদ্ধিমান, কিন্তু আহাম্মক হলো তাদের বিশ্বাসটা। তাদের যে বিশ্বাসটা, যাই কিছু করি, যদি ওইখানে আমি মরে যাই, আমি ভেসতে চলে গেলাম, এই বিশ্বাসটার মধ্যে বুদ্ধি আছে কি আপনার কম বুদ্ধি আছে সেই দিকেও আমরা যাচ্ছি না, ধর্মীয় দিকে না যাই। তাহলে দেখেন এই যে জঙ্গিগুলা, এগুলাকে সারা পৃথিবী ব্যবহার করে, এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে। কিন্তু এর মানে এই নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক জঙ্গিদের ভালোবাসে। এর মানে, আর যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপের আপনার দেশগুলা বলুন, এরা সবাই কিন্তু সবচেয়ে বেশি তাদের এক্সিস্টেন্সের জন্য, পৃথিবীর যেই কোনো গণতান্ত্রিক দেশের মানুষ তাদের এক্সিস্টেন্সের জন্য সবচেয়ে বেশি ভয় পায় এই ইসলামিক জঙ্গিদের। আবার ইসলামিক জঙ্গিদের জন্য এটা কিন্তু একটা বড় ধরনের আপনার ব্যাপার, তারা এটাকে কিন্তু এনজয় করে যে আমাদেরকে সবাই ভয় পায়। সত্য কথা, ভয় তো পায়। এখন ভয় পেয়ে তারা কি করে? ভয় পেয়ে তারা যেটা করে, ওদেরকে মেরে ফেলে। মানে ওদেরকে কোন রকম চান্স দেয় না, আপনি ব্যবহার করে মেরে ফেলে, ব্যবহার করে মেরে ফেলে। ইউনুসের যে কথাটা আমি বলতে গেছিলাম, আমি এখন মনে করেন বিল ক্লিন্টন, বারাক ওবামা, আপনার যারা যারা তার প্রভু ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, ইয়ে ছিল না, ডোনাল্ড ট্রাম্প ছিল না, ডোনাল্ড ট্রাম্পের ইস্যুটাও আমি বলছি, তারপরে ওই যে জো বাইডেন, তারাও কিন্তু এখন দেখলো যে আমরা কি করলাম। মানে এই ধরনের আপনার একজন মানুষকে আমরা বছরের পর বছর গড়ে তুললাম। এই ধরনের মানুষ, যার চরিত্র এখন ধরা পড়ছে, যার কমিটমেন্ট কারো প্রতি নেই, না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, না তার স্ত্রীর প্রতি, না তার পরিবারের প্রতি, না তার দেশের প্রতি, না সে যেখান থেকে লাভবান হয় সেই সম্পত্তি গ্রামীণ ব্যাংকের প্রতি, না, তার একমাত্র লয়ালটি হলো আপনার ভোগের প্রতি। এই চরিত্র যত উন্মোচিত হচ্ছে, তত ইউনুসের সব প্রভুরা কিন্তু ধীরে 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 আপনার হতাশায় ভুগছে। কারণ হলো, যেই মানুষের কোনো দিকে কোনো লয়ালটি নাই, শুধু ভোগের প্রতি লয়ালটি, সে আজকে দেখেন সে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিভোগ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র আপনার ডিক্লিয়ার্ড ভাবে, পেছনের কথা বলছি না, ঘোষিত ভাবে, যাদেরকে গত 20-25 বছর, বিশেষ করে 9/11-এর পর থেকে তাদের ঘোষিত সবচেয়ে বড় শত্রু বলেছে সেই ইসলামিক জঙ্গি। সেই ইসলামিক জঙ্গিদের যখন আপনার এই ইউনুস নেতা হয়ে যায়, সেখানে কিন্তু একটা প্রশ্নের উদ্রেক করে। এই জিনিসটা দেখেন, এইভাবে দেখতে দেখতে আপনি দেখবেন যে এই জঙ্গিগুলা সাময়িকভাবে আপনার এই ষড়যন্ত্র জঙ্গি যারাই বলেন, সাময়িকভাবে যেই লাভটা পেয়েছে, ইউনুসকে ঢাল হিসাবে ব্যবহার করে যে প্রোটেকশনটা ওরা পেয়েছে, ইউনুসের কারণে সেটা যেই দিন ভাঙবে, অতি দ্রুত ভেঙে যাবে। এই হলো যে বেসিক কারণ। কেন আপনার আর কোনো কিছু লাগবে না এখানে। আমি শুধু একটা জিনিস শুধু একটু যুক্তি মানে আপনাকে সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে ইউনুস তো তার ব্যক্তি জীবনেও সৎ না। মানে একটা মানুষের থাকে না, তাকে যখন আমরা দেখি, সে উনি প্রথমে এসে বললেন যে ওনার স্ত্রী অসুস্থ, তার জন্য নাকি পুরো সময়টা কোয়ালিটি টাইম দিতে হবে, অনেক টেক কেয়ার করতে হবে, কিন্তু মানে সেই বক্তব্যগুলোও কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে অনেক কমেন্টস আমরা দেখি যে সেটাও খুব ক্লিয়ার না, একটা অস্পষ্টতা রয়েছে। একজন রাষ্ট্রপ্রধান সম্পর্কে, তার ব্যক্তি জীবন সম্পর্কে, তার আইডিওলজি সম্পর্কে অনেক স্পষ্ট ধারণা থাকে জনগণের বা দেশের মানুষের, ওনার সম্পর্কে কিন্তু রহস্য রয়ে গেছে। যাই হোক, জি বলেন। না, রহস্য আসলে কিছু নাই, কিন্তু আপনি যে পয়েন্টটা তুলেছেন ইউনুসের চরিত্র বোঝার জন্য, এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। যারা মানুষের চরিত্র বিশ্লেষণ করে, যারা মনোবিজ্ঞান পড়ে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই বড় একটা আপনার পরীক্ষা নিরীক্ষা এবং রিসার্চের বিষয়। আপনি দেখেন এই জিনিসটা, আপনি যেটা বলেছেন, এটা কিন্তু ইউনুস নিজে বলেছে, এবং এটা আমি অনেক আগেই লক্ষ্য করেছি। খালেদ মহিউদ্দিন নামে এক ছেলের কাছে ইউনুস বলেছে যে আপনার, এটা একবার বলেছে, প্রথম শুনলাম খালেদ মহিউদ্দিনের কাছে বলতে যে আমি যদি মানে না থাকি, জেলে চলে যাই, আমার স্ত্রীকে কে দেখবে, আমার স্ত্রীকে আমি খাওয়াই, আমি পড়াই, ঠিক এই কথাগুলো বলেছে। আমি পড়াই, আমি পড়তে দিই, বা এরকম একটা শব্দ বুঝিনি, মনে হলো যে উনি ওনাকে বিছানায় মানে বাথরুম, টয়লেট, গোসল করার মতো ব্যবস্থা করা, আমি গোসল করাই, আমি খাওয়াই, আমি পড়াই, যদি আমি আজকে জেলে যাই, এগুলো কে দেখবে, ঠিক এইভাবে অসহায় ভাবে বলেছে। অর্থাৎ জিনিসটা হলো বাংলাদেশের মানুষের সহানুভূতি অর্জন করা। এটা সে আবার কিন্তু ওই সাংবাদিকদের কাছেও বলেছে। অর্থাৎ আমি যে একটা নোবেল লড়িয়ে, আমার বাপের 14 গোষ্ঠীর এই অধিকার জন্মে গেছে টাকা চুরি করার, আপনার শ্রমিককে বঞ্চিত করার, কিন্তু আমাকে তো জেলে নিতে পারবে না, জেলে নিলে আমার স্ত্রীকে কে দেখবে?
এই সহানুভূতি সে কতটা পেয়েছে আমরা কিন্তু জানি না। কিন্তু দেখেন, যে সে ক্ষমতাটা পেয়ে গেল, আজকে কিন্তু সে কোনোদিন মানুষকে জানায় নাই যে হ্যাঁ আমি আমি আমার স্ত্রীর জন্য এই ব্যবস্থা করেছি। কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখছে সে লামিয়া নামে একটা মেয়েকে, যার সাথে যে 30 বছর ধরে 35 বছর ধরে এবং অত্যন্ত নির্লজ্জ ভাবে সে নিয়ে এসে, আপনি চিন্তা করে দেখেন, আজকে যদি জঙ্গিরা ইউনুসের পেছনে না থাকতো, একই কাজ যদি হোসেন মোহাম্মদ এরশাদ করতো, বাংলাদেশের মানুষ কি করতো চিন্তা করতে পারেন? হোসেন মোহাম্মদ এরশাদ তো অনেক ডিসেন্ট ভাবে ছিল, আমরা তার পতনের পর জেনেছি যে ওনার এটা সেটা ছিল, হ্যাঁ, কিন্তু ক্ষমতায় থাকতে কি কোনো মানুষ জেনেছে? কেউ জানেনি, তার কিছু কাছের মানুষ জেনেছে। আজকে ইউনুসের সব জিনিস একেবারে একটা উলঙ্গ অবস্থায় ধরা পড়ে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু কিচ্ছু বলছে না। এই জায়গাটাও কিন্তু আমাদের দেখতে হবে, বাংলাদেশের মানুষ কেন এগুলা কিছু বলে না। বাংলাদেশের মানুষ আপনার জঙ্গিবাদ দ্বারা এমন ভাবে আক্রান্ত হয়ে গেছে। আমরা এই আলোচনাটা একটু করি, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, আমাদের সমাজে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে কয়েকটা জায়গায় আসলে ভবিষ্যতে হাত দেওয়া দরকার, এটা এই দেশে 14-15 কোটি মুসলমান এখন জঙ্গিবাদের দিকে ধাবিত হয়ে গেছে, এবং এর মধ্যে আপনার একেবারে সশরীরে মাহফুজদের মতো জঙ্গি হওয়ার মতো কয়েক লাখ লোক আছে। সারা পৃথিবীর জঙ্গির সংখ্যা যদি আপনি গুনেন, তার চেয়ে বেশি জঙ্গি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। এটা আমাদের একটা ব্যর্থতা, সামাজিক ভাবে, শিক্ষাগত ভাবে। কিন্তু আরেক দিক থেকে দেখেন, এই জঙ্গিগুলা কেন মানুষ তাদের কাছে বন্ধক হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু আমাদের একটু বোঝা দরকার। আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষদের আপনার যে ভেস্তে যাওয়ার চাহিদা, এই চাহিদাটাও বুঝতে হবে। আমরা কিন্তু দেখেন, আমাদের যখন কখনো যদি শেয়ার বাজারে যদি একটা আপনার উত্থান হয়, ফটকা কারবারি হয়, আমরা সব মানুষ, ঢাকা শহর কিন্তু আমরা এই শেয়ার মার্কেটের দিকে ধাবিত। 16 কোটি মানুষ একই পদ্ধতিতে ভেস্তে যেতে চায়। অর্থাৎ ভেস্তে যাওয়ার জন্য মানবিক হওয়া, ভালো মানুষ হওয়া, চুরি না করা, মিথ্যা না বলা, এই পদ্ধতিটা ঢাকা পড়ে গেছে। ঢাকা পড়ে গিয়ে কোন পদ্ধতিতে এরা ভেস্তে যেতে চায়? সাইদি যে পদ্ধতি দেখায়, আমির হামজা যে পদ্ধতি দেখায়, তারেক মনোয়ার যে পদ্ধতি দেখায়, কাজী ইব্রাহিম যে পদ্ধতি দেখায়, আপনি যদি ওদেরকে বিশ্লেষণ করে দেখেন, এই যে 4-5টা মানুষের নাম বললাম, এরা কিন্তু কোনো সত্য কথা বলে না। আপনার মানুষ কিন্তু এটাও বিবেচনা করে দেখে না যে যেই মৌলবীটা আপনার পাবলিকলি মিথ্যা কথা বলে, তাহলে কি তার কথা যদি আমি বেহেশতে যাই, তাহলে কি আমার ধোঁকাবাজ মিথ্যাবাদীদের বেহেশতে দিবে? এটা কিন্তু মানুষ প্রশ্ন করে না। জিনিসটা হলো যে আপনার যে প্রশ্নটা ছিল, সেই জায়গায় আরো আমার কিছু উত্তর বাকি আছে, যে ইউনুস কেন করবে, অর্থাৎ এই জঙ্গি বাহিনী কেন করবে। মানে এদের মূল যে আপনার শক্তি ইউনুস, তার ধাপ্পাবাজি, তার বাটপারি, তার অসততা, তার নিষ্ঠুরতা, সবকিছু আজকে সারা পৃথিবীর কাছে উন্মুক্ত। এই কটা জিনিস আপনি যদি বিচার করেন, আপনার পক্ষে কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব না। এই ধরনের নমুনা দেখছি, ইটালির প্রধানমন্ত্রী বলেছে অনির্বাচিত সরকার প্রধানের সাথে দেখা করবে না, আইএমএফ টাকার পরের কিস্তির টাকা দিবে না, কারণ অনির্বাচিত ডক্টর ইউনূসকে টাকা দিবে না, এবং বহু দেশ আমাদের সাথে অনেক চুক্তি, অনেক কিছু, অনেক সম্পর্কের ক্ষেত্রে, আমাদের পাসপোর্টের ক্ষেত্রে এবং আমাদের যে প্রবাসী শ্রমিক, সকল ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে ফেলছে। জাতিসংঘ থেকে, মিশন থেকে আমাদের পুলিশ চলে আসছে, সেনাবাহিনীর সংখ্যা কমে যাচ্ছে। তো কোথায় আসলে আমাদের অবস্থান? কোন বিদেশি বিনিয়োগ নেই। তার মানে অনির্বাচিত এবং জঙ্গি রাষ্ট্রের কারণে তো কেউ আমাদেরকে আর গ্রহণ করছে না, তাই না? আসলে আমি এই কারণগুলোই বলতাম, মানে পরবর্তীতে আমি খালি একটুখানি যুক্ত করলাম আর কি। পরবর্তীতে ফলগুলো কি দেখা গেল? আপনার এই ফলগুলাই দেখা গেছে, আপনি যেটা বললেন। আমি আর একটু জাস্ট আলোকপাত করি। জি প্লিজ। দেখুন, ইউনূসের চরিত্রটা খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করতে চাই মানুষকে। আপনি দেখবেন, বাংলাদেশে যারাই শাসন করেছে, বঙ্গবন্ধু থেকে ইউনূস পর্যন্ত, আপনি লতিফুর রহমান বলেন, হাবিবুর রহমান বলেন, 3 মাস শাসন করুক, 2 দিন শাসন করুক, মোশতাকের কথাটা আমি এক্সেপশন রাখছি, কারণ মোশতাকের মতো একটা মুনাফেককে নিয়ে আমি আলোচনা করতে চাই না। তাদের কারণ একটু হলো, একটা দিন হলেও মাথায় এটা চিন্তা এসেছে যে আমি একটা কিছু ভালো কাজ করবো। আপনি ইউনূসের 16 মাসের শাসনে বা 1.5 বছরের শাসনে কোথাও আপনি একটা ভালো চিন্তা আপনি পাবেন না। যা পাবেন শুধুই প্রতিশোধ পরায়ণতা। শেখ হাসিনা কেন তাকে তার অপরাধের কথা প্রকাশ করলো? সে যে বাংলাদেশে পদ্মা সেতুর
আপনি বন্ধ করে দিল বিশ্ব ব্যাংকের টাকা, সেটা কেন সে প্রকাশ করলো, তারপরে কেন সে শ্রমিককে শোষণ করছে সেটা আপনি সেটা কেন তাকে তাকে তার মামলা দিল, এই প্রতিশোধগুলো কিন্তু সে নিয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, বিষয়টা আরো গভীরভাবে একটু দেখার বিষয় আছে। যে পর্যায়ে তার আপনার জাগতিক অর্জনটা যে নোবেল প্রাইজ পাওয়া, এই পর্যায়ে গেলে একেবারে পৃথিবীর মন্দতম মানুষটিও চিন্তা করবে, আমি যদি কোনো একটা সুযোগ পাই, সারা জীবন আমি যদি শত অন্যায় করে থাকি, এই যে বাংলাদেশের ক্ষমতাটা হাতে পেলাম, আমি কিন্তু একটা ভালো কাজ করে দেখাই। সেই ভালো কাজের মধ্যে একটা হতে পারতো সে ন্যায়পরায়ণতা দেখাতে পারতো, সেটা দেখানোর প্রতি কোনো দায়বদ্ধতা ইউনুস কিন্তু ভোগ করেনি। অর্থাৎ বাংলাদেশের মানুষ একটা আপনার মানুষের প্রতি দরদি একটা প্রধানমন্ত্রীকে আপনার সরিয়ে দিয়ে, যে প্রধানমন্ত্রী দিনে 20 ঘন্টা 18 ঘন্টা কাজ করে আপনার মানুষের জীবন মানের উন্নতি ঘটিয়েছেন। বাংলাদেশে কয়টা মানুষ অসুবিধায় ছিল, কিসের এগুলো সব স্বাধীনতা বিরোধীরা, ওই যে 10-20% স্বাধীনতা বিরোধী যারা। তো দেখেন, মুজাহিদ সেলিম নামে যে একজন জঙ্গি আছে, জঙ্গি না, লাল বদর, সিপিবির এক নেতা, তার একটা ইন্টারভিউ কয়েকদিন আগে দেখলাম। এই লাল বদর বলল যে আপনার 16ই ডিসেম্বর যে আপনার নিয়াজি যে দলিলে স্বাক্ষর করেছে, সেই দলিলে সুস্পষ্ট ভাবে লেখা ছিল যে পাকিস্তানের সকল সামরিক বাহিনী এবং তাদের যত অক্সিলিয়ারি ফোর্স আছে, অর্থাৎ এই জামাত যারা আল বদর আল শামস এগুলো করেছিল, এরা সবাই এই দলিলে স্বাক্ষর করছে। অর্থাৎ স্বাক্ষর তো সবাই করবে না, কিন্তু ওই স্বাক্ষরের তারা কি জামাত, তো তার মানে কি আপনি দলিলে যখন স্বাক্ষর করবেন, নিয়াজি যেভাবে আপনার বাংলাদেশ থেকে চলে গেছে, বঙ্গবন্ধু যদি ওইটাই প্রতিষ্ঠিত করতেন যে এই জামাতও চলে যাবে, আজকে তো আমরা এই দুঃখে পড়তাম না। ওই যে মানবিকতা আপনি দেখিয়েছেন, তার প্রতিশোধ এখন আপনাকে পদে পদে দিতে হচ্ছে। যাও, এখন এই জায়গায় এসে আমাদের কি হচ্ছে, আজকে আমরা ইউনুসের কথাটায় আসি। ইউনুস প্রতিটা ক্ষেত্রে আপনি শুধু প্রতিশোধের দিকে যাচ্ছে, প্রতিশোধের দিকে যাওয়া তো হলো কি, মানুষের কাছে জিনিসগুলো পরিষ্কার হচ্ছে। আমি হয়তো আমার একটা রাজনৈতিক অবস্থান থাকতে পারে, বাংলাদেশের অনেক মানুষ আছে একটা সাধারণ জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত, ওই মানুষগুলো কিন্তু শান্তিপ্রিয়, সেগুলো আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের সমর্থক না, কোন রাজনৈতিক দলের সমর্থক, কিন্তু তাদের কাছেও আজকে পরিষ্কার হচ্ছে যে এমন এক মানুষের কাছে তারা মানে খপ্পরে পড়লো যে যার কাছে তার নিজের আপনার ভোগ ছাড়া কোন ধরনের বিবেকের দায়বদ্ধতা নেই। এটাও কিন্তু ইউনুসের সরকার পতনের খুব, ইউনুস তো পড়বে এই জঙ্গিরা যে আহ্লাদ নিয়ে ইউনুসকে ঢাল হিসাবে ব্যবহার করেছিল, এটা তাদের কাছে আপনার ডাবল হিসাবে ব্যাকফায়ার করবে। এখানে আরেকটা জিনিস আপনাকে একটু বুঝতে হবে যে এই জিনিসটা ইউনুসের, আপনি যে ইস্যুটা আজকে আলোচনা করছেন যে ইউনুস পড়বে, এটা বাংলাদেশের মানুষ, কিছু কিছু মানুষ কেন এখন হয়তো বিশ্বাস করতে পারছে না, ওই জায়গাটা আমার একটু বলা দরকার। সেটা হলো, দেখেন, যে কোনো দেশে এই ধরনের একটা অন্যায্য ঘটনা ঘটে যাওয়ার পর আপনার বুদ্ধিজীবীরা উচ্চকণ্ঠ হয়। এখন বাংলাদেশের বুদ্ধিজীবী আছে কিনা সেটা আপনি দেখেন। বাংলাদেশের মানুষ কাকে বুদ্ধিজীবী মনে করে? বাংলাদেশের মানুষ মনে করে যে সলিমুল্লাহ খান একটা বড় বুদ্ধিজীবী। আপনি সলিমুল্লাহ খানের অবস্থানটা দেখেন, সলিমুল্লাহ খানের আপনি গণজাগরণ মঞ্চের সময় আপনি তার ভিডিও দেখেন, আপনি দেখেছেন সাংবাদিক সাধারণভাবে দেখি, তারপরে আপনার 2016-17 সাল যদি দেখি, 2018 সাল যদি দেখি, 2024 সাল যদি দেখি, 2025, দেখবেন যে এই লোক এক সময় খাঁটি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলতো, আজকে 2025-এ এসে সে পুরোপুরি আপনার মূল্যবাদী স্বাধীনতা বিরোধী জঙ্গিদের পক্ষে কথা বলছে। ধরে নিলাম আমি যে আমার সবচেয়ে বড় পাবলিক বুদ্ধিজীবী হল সলিমুল্লাহ খান। আপনি চিন্তা করেন যে লোকটা 2014 সালে বা 11 সালে 12 সালে গণজাগরণ মঞ্চের সময় বা কিংবা স্বাধীনতা বিরোধীদের যুদ্ধাপরাধীদের বিচারের সময় বয়স 55 বছর 60 বছর, আজকে যার বয়স 70 বছর, একটা মানুষের তো আপনার চেঞ্জটা হয় কত 15, 20, 30 বছর পর্যন্ত, 35 বছর পর্যন্ত। আপনার 50-60 বছর বয়সে লেখাপড়া একটা মানুষের তো আপনার এই ধরনের পরিবর্তন হয় না। অর্থাৎ সে আগাগোড়া একটা বাটপার। সে হলো, আপনি তাকে স্বীকৃতি দিতে হবে সে যে বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবী, তাহলে সে আপনার পক্ষে কথা বলবে। আমি এটাও আমি নিজের সমালোচনা করি যে এই যে লোকটা বিক্রির জন্য বসে আছে তাকে কিনলেন না কিনলেন, কিন্তু সেটা অন্য জিনিস। তাহলে দেখেন, একটা সমাজে বুদ্ধিজীবী যদি সত্য কথা বলে, অর্থাৎ বুদ্ধিজীবী যদি থাকে,
বুদ্ধিজীবী কখনো মিথ্যা কথা বলে না, আর বুদ্ধিজীবীর বুদ্ধি কখনো এত কম হয় না যে ষড়যন্ত্র ধরা পড়ার পরও একটা ষড়যন্ত্র বিজয়ী হবে সেটা সে নিজেও বিশ্বাস করবে না, মানুষকেও বলবে না। কিন্তু এ ধরনের আপনার অসৎ লোকগুলার কথাতেও কিন্তু মানুষ ওইটা বিশ্বাস করে যে ইউনুসের পতন হবে না। কিন্তু এরা যে মিথ্যা কথা বলে, দেখেন গতকালকে আমি একটা কার্ড দেখলাম যে নুরুল কবির এখন বলছে যে আপনার আগে জামাতের বিচার, শেখ হাসিনার বিচারের আগে জামাতের বিচার ইত্যাদি ইত্যাদি হতে হবে। আপনি দেখবেন এই অনুষ্ঠানের সেই হত্যার বিচার আগে হতে হবে। এই নুরুল কবির কিন্তু 6 মাস 8 মাস বারবার বলছে এত বাচ্চা মারা গেল, এইটার বিচার হবে না, আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই, এই কথাগুলো সে কিন্তু বারবার বলেছে। আজকে এসে সে কেন কথাটা পরিবর্তন করছে এই জন্য যে নুরুল কবির বুঝে গেছে, অর্থাৎ বুঝে গেছে না, নুরুল কবির যেটা মনে প্রাণে চাচ্ছিল যে ইউনুসরা আপনার সাফল্যমণ্ডিত হোক, সেটা হচ্ছে না, সে দেখতে পাচ্ছে। কিন্তু এই ব্যক্তিদের এইটা জানা নাই যে ষড়যন্ত্র করা, অর্থাৎ ধরা পড়ে যাওয়া ষড়যন্ত্র। বারবার আমি এই কথাটা বলছি, আপনার কোন ষড়যন্ত্র আসলে কখনোই সাফল্য লাভ করে না। ষড়যন্ত্র অনেক সময় 20 বছর পরে পরাজিত হয়, কিন্তু ধরা পড়ে যাওয়া ষড়যন্ত্র আপনার অতি দ্রুত পরাজিত হয়। করেন আমার পক্ষে বাংলাদেশের কোনো সমর্থন নাই। বাংলাদেশের সকল স্বাধীনতা বিরোধী শক্তি, জামাত, বিএনপি, হেফাজত, আপনার ইউনুস, এদের সম্মিলিত শক্তি যেটা আছে সেইটাকে ওরা যেই আবর্জনাটা বাস্তবায়ন করতে চায়, ইসলামিক জঙ্গিবাদ বা মূল ওদের যে আদর্শটা বাস্তবায়ন করতে চায়, সেই শক্তিটাকে এই তাদের এই যে আপনার এই আবর্জনা, তাদের যে ভাবধারা, সেটা খর্ব করে। এই খর্ব করার পর যেই শক্তিটা থাকে, অর্থাৎ আবার যদি সংক্ষেপে বলি, এই সবার সম্মিলিত যে শক্তি, এদের দেহের এবং এদের মতবাদের, এই দুটোর যে শক্তি, তার থেকে শুধু আমার যে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেতনা, এটার শক্তি অনেক বেশি। শুধু আর কোনো কিছু আমার ফেভারে থাকার দরকার নেই। এই জন্য হলেও শেখ হাসিনাই জিতবে, আওয়ামী লীগই জিতবে। কিন্তু বিষয়টা হলো যে আমরা কতক্ষণ আমাদের নিজেদের শক্তিটাকে আমরা আপনার অনুধাবন করবো যে না, আমার এই শক্তিটা শাশ্বত, এই শক্তি দিয়ে সৌদি আরব উন্নতি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি, তাদের অনেক কিছু খারাপ থাকতে পারে। হ্যাঁ, আপনি যদি পাকিস্তান রাষ্ট্র আজ পর্যন্ত টিকে আছে কিন্তু ধর্ম নিরপেক্ষতা দিয়ে। আপনি দেখেন বাংলাদেশে জামাত যে সুযোগটা পেয়েছে, তাদের যে মূল দেশ, কোনোদিন পাকিস্তানে সেই সুযোগটা পাবে না। পাকিস্তানের সেনাবাহিনী